Education is the manifestation already in men. স্বামীজি বলেছেন, শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষতার প্রকাশ। এপিজে আব্দুল কালাম বলেছেন, যে অপরকে জানে সে হলো শিক্ষিত, জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। আর জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। আমরা বিভিন্ন মতাদর্শে বিভিন্ন ধরনের লোককে আমরা দেখতে পাই। কয়েকটা কথা এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা দেখতে পাই একটা ট্র্যাডিশন বর্তমান সময়ে আমাদের জায়গাতে চলে এসেছে, ক্রিশ্চিয়ান ট্র্যাডিশন। কেউ মারা গেলে পরে বলছে রেস্ট ইন পিস, কিন্তু আত্মা হলো অজর, অমর, আত্মা অনাদি। কারণ দর্শনে দুটি ভাষা আছে, একটিকে বলা হয় মেটাফিজিক্স, একটিকে বলা হয় ফিজিক্স। দুটি জিনিসের মধ্যে যত জাগতিক এবং আধ্যাত্মিক সমস্ত বিষয়গুলিকে ধরা হয়। ফিজিক্স জাগতিক বিষয়গুলিকে আলোচনা করে, মেটাফিজিক্স আধ্যাত্মিক বিষয়গুলিকে আলোচনা করে। মেটাফিজিক্সের অর্থ হলো যে পৃথিবীতে দুটি সত্তা আছে। এক আমরা চারিদিকে যেটা দেখি, যাকে অবভাস বলা হয়, তার বেশিরভাগটাই আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়, এর দ্বারা আমরা আস্বাদন করি। এবং মনোবিজ্ঞানের আজকের সাইকোলজির ভাষাতে বলা হয় সব থেকে বেশি চোখ, প্রায় 80% বিষয়কে উপলব্ধি করে, কান 70%, বাকি 1% করে অন্যান্য ইন্দ্রিয়গুলি জাগতিক সমস্ত বিষয়কে আস্বাদন করে। বিষয়গুলি কি কি না, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই পাঁচটা বিষয়কে জীব যখন এই বিশ্বব্রহ্মাণ্ডে কোথা থেকে এনার্জি এলো আমরা বলতে পারবো না, কেউ বলতে পারবে না, এটাই অজানা বিষয়। E=mc², তারপরে ম্যাটার তৈরি হলো, জাগতিক ক্ষেত্র তৈরি হলো, বিভিন্ন রকম বস্তু আরোপিত হতে থাকলো। পরিবেশ অনুযায়ী পদার্থবিদ্যার প্যাটার্নগুলি মিলে যাওয়ার কারণে বিভিন্ন জায়গাতে জীবের বসবাসের জন্য উপযুক্ত জায়গা তৈরি হলো। আমরা দেখতে পাই যে সেই জায়গাগুলিতে বিজ্ঞানীরা কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনকে এক জায়গাতে মিলিত করে সবকে পরিপূরকভাবে মিশ্রিত করা সত্ত্বেও একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, একটা প্রোটোজোয়া, একটা আর্দ্রপানি পর্যন্ত আজ পর্যন্ত তৈরি করতে পারে। কিন্তু আত্মা কি? আমার হাত কেটে ফেলে দিলেও আমি জীবিত, পা কেটে ফেলে দিলেও আমি জীবিত। অর্থাৎ একটা বায়োলজিক্যাল বন্ডিং আমার মধ্যে তৈরি হচ্ছে। ঠাকুর বলেছেন, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কোনো বস্তু আমি বলে কোনো বস্তু খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ আত্মা হলো এমন একটি বিষয় যেখানে তাকে আমরা মন দিয়ে উপলব্ধি করতে পারবো না। অর্থাৎ যেখানে মন নাই সেখানে আত্মার অস্তিত্ব নাই। এগুলিকে স্বাভাবিকভাবে বোঝাবার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দিই। যেমন কোনো বালতিনের মধ্যে একটা কাঠিকে যদি ডুবানো হয় তো কাঠিটিকে বাঁকা লাগে। বেশিরভাগ জিনিস আমরা অবভাস দেখি, কিন্তু পরম সত্তাকে উপলব্ধি করতে আমরা পারি না। কিন্তু কাঠিটাকে বের করলে পরে আবার দেখি সোজা। অর্থাৎ এটা আলোর প্রতিসরণ, অর্থাৎ ফিজিক্স বা পদার্থবিজ্ঞানকে কাজে লাগায়। এবং আমরা এই আত্মাকে বোঝার ক্ষেত্রে সব থেকে সুন্দর যে উপমা স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমরা পেয়েছিলাম, সেটা হলো যে আত্মা হলো সূর্যালোকের মতো। যদি 10টা টব থাকে, সেই 10টা টবে সূর্যের প্রতিবিম্ব পড়লে পরে প্রত্যেকটাকে একটা একটা সূর্য লাগে, অর্থাৎ 11টা সূর্যকে দেখতে পাই। কিন্তু একটা একটা করে টবকে যদি আমরা ভেঙে যাই তখন কিন্তু আর একটাই সূর্য থাকছে। স্বামী বিবেকানন্দ বলেছিল, ঠাকুর বলেছিল না, কারণ টব ভেঙে গেল মানে জীব চলে গেল, তখন আর তাকে বলে প্রকাশ করা যায় না। তাই আত্মা হলো আদি এবং অনাদি। এবং আমরা আর একটা কয়েকটা বিষয়ের উপলব্ধির মধ্যে দিয়ে আত্মাকে বোঝার চেষ্টা করি। যেমন বলা হয় বুদবুদের বাইরের বাতাস এবং বুদবুদের ভিতরের বাতাস। বুদবুদের ভিতরের বাতাস কে যদি আমরা জীবাত্মা ধরি, বাইরের বাতাস হচ্ছে পরমাত্মা।
তাহলে বুদবুদ যখন ফেটে গেল, জীব মারা গেল, বাতাসটা পরমাত্মার সঙ্গে লিঙ্ক হয়ে গেল, সেই বাতাসের সঙ্গে লিঙ্ক হয়ে গেল। তবুও আমরা ভুলভ্রান্তি করে আমরা নিজেদেরকে ক্রিশ্চিয়ান ট্র্যাডিশনকে আনার জন্য আত্মা রেস্ট ইন পিস এই ধরনের কথা বলি। আমি আপনাদেরকে বলছি, যদি সূর্যের আলো কোনো একটা দর্পণের উপরে পতিত হয়, একই রকম সূর্যের প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে সেই দর্পণকে যখন আমরা দর্পণের উপরে ওই সূর্যকে মারি, তাহলে কি আগে উপরিউক্ত সূর্যকে কি লাগবে না। কারণ আমি আঘাত করছি তার প্রতিবিম্বের উপরে, অর্থাৎ ভেঙে যেতে পারে দর্পণটি, আমার হাত কেটে যেতে পারে। সেরকমই আমাদের বায়োলজিক্যাল বডি চলে গেলে পরেও আত্মা কখনো মরতে পারে না। আত্মা অজেয়, আত্মা অনাদি, আত্মা অপরিসীম, আত্মা অনন্ত। অর্থাৎ জ্ঞান যেমন স্বয়ংক্রিয়ভাবে প্রকাশমান, আত্মাও স্বয়ংক্রিয়ভাবে ধীরে ধীরে তার প্যাটার্নগুলিকে ধীরে ধীরে ভুলে যায়। এইভাবে আমরা জিনিসটাকে বুঝতে যাই। জ্ঞান নিয়ে একটা ছোট্ট কথা আমরা বুঝি। জ্ঞান 2 অক্ষরের একটি শব্দ। আসলে জ্ঞান কি? জ্ঞান বলা হয় এডুকেশন ইজ দ্য সিস্টেম where we collect something, but knowledge is the system where we create something. ঠাকুর একটা কথা জ্ঞান এবং অজ্ঞানকে নিয়ে বলেছিলেন যে বেশিরভাগ জিনিস যে অবভাস আমরা দেখছি, পরম সত্তাকে উপলব্ধি করতে পারছি না। অজ্ঞান হলো সেই বিষয়, কাঠকে কাঠ রূপে জানা। অর্থাৎ কাঠকে আমরা জানতে পারলাম যে এটা একটা কাঠ, কিন্তু কাঠ পুড়ে আগুন লাগে, কোনো পাথরের মধ্যে আগুন লাগে না। এটা যখন আমরা জানতে পারলাম তখন সেটা হলো জ্ঞান। এবং সেই কাঠ পুড়িয়ে যখন আমরা খাদ্য তৈরি করি তখন তাকে বলা হয় বিজ্ঞান। অর্থাৎ এইভাবে অজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞানকে আমরা বুঝতে পারি। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে উপলব্ধির বিষয়। এই উপলব্ধির বিষয়গুলিকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হয়। জ্ঞান 2টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। সাধারণত জ্ঞানকে আমরা জানা অর্থে ব্যবহার করা হয়। কেউ বলা হয় বাচনিক অর্থে জ্ঞান। অর্থাৎ আমরা যখন দেখি যে কোনো একটা বোবা মানুষ, তার পাশের বাড়িতে আগুন লাগলো, পুলিশ প্রশাসন এলো, সে যদি তার বচন মুখে না বেরোয়, বোবা হয়, তাহলে সে হয়তো লক্ষ্য করেছে বা দেখেছে কে আগুন লাগিয়েছে, সে যদি পুলিশকে বলে, তার কথার কোনো গ্রাহ্য থাকে না। অর্থাৎ জ্ঞানকে প্রথমেই বাচনিক হতে হয়, তারপরে জ্ঞানকে আক্ষরিক অর্থে সত্য হতে হয়, তারপরে জ্ঞান আসে দুর্বল সবল অর্থে, সক্ষমতা অর্থে। অর্থাৎ আমি সাইকেল চালাতে জানি। তারপরে জ্ঞান আসে পরত সিদ্ধ, পূর্বত সিদ্ধ, যে জ্ঞানগুলি আগে থেকেই আসে। তারপরে জ্ঞান আসে সংশ্লেষক অর্থে, তারপরে জ্ঞান আসে বিশ্লেষক অর্থে। এবং এই জ্ঞানগুলিকে পাওয়ার 2টি উপায় আমরা খুঁজে পাই। কি উপায়? না, একটা হচ্ছে বুদ্ধিবাদ এবং একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ। এখানেও 2 ধরনের দার্শনিকদের মতবাদ চলতে থাকে, সমালোচনা চলতে থাকে। কিন্তু আমরা বলি অভিজ্ঞতার দ্বারা প্রাপ্ত, বুদ্ধির দ্বারা প্রকাশমান বিষয় হলো জ্ঞান। কারণ কেবলমাত্র নিউটনে আপেল পড়া দেখেনি, অনেকেই আপেল পড়া দেখেছিল। সেটা তার বুদ্ধির সঙ্গে কাজে লাগিয়ে তিনি মহাকর্ষ বল আবিষ্কার করলেন এবং সেই মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে আজকে বিভিন্ন ধরনের বিজ্ঞান সূত্র সেগুলি আবিষ্কার হচ্ছে এবং আমরা সেগুলি প্রকাশমান অবস্থাতে আমাদের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে লাগাতে পারছি। অর্থাৎ অভিজ্ঞতা কি? যে না, আমি যে কাজটা করছি সেই কাজটা ধীরে ধীরে আমার মধ্যে প্রকাশমান হচ্ছে। যেমন আমরা দেখেছি অনেক ছেলে আছে যারা বানান করে করে পড়ছে, অথচ যাদের অত্যাধিক অভ্যাসের কারণে পড়াশোনাগুলি ঠিকঠাক হয়, তারা 1 লাইন পর্যন্ত পড়ে দিতে পারে। অর্থাৎ অভ্যাসের দ্বারা আমাদের অবচেতন স্তরটি পরিচালিত হয়। অবচেতন স্তর কি? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, আওয়ার সাবকনসিয়াসনেস মাইন্ড ইজ মোর অ্যাক্টিভ দ্যান দ্য কনসাস ওয়ান। অর্থাৎ আমাদের অবচেতন মন আমাদের সচেতন মনের থেকে অনেক বেশি সক্রিয়। একজন ব্যক্তি ক্রিকেট খেলার সময় দূর থেকে একটা বলকে ধরার জন্য হাত ধরে আছে, অথচ ক্যাচটি মিস হয়ে গেল। কিন্তু অবচেতন মনে কোনো একটি ব্যক্তি হঠাৎ হাত বাড়িয়ে দিলে ওর থেকে জটিল বল, অথচ সে ক্যাচ ধরে নিল। অর্থাৎ এই বিষয়গুলি, যে জ্ঞানগুলি 3 ভাগে বিভক্ত হয়, অবচেতন, সচেতন এবং অতিচেতন, যাকে ইংরেজিতে অবচেতনকে ইনস্টিংশন বলে। আমাদের মস্তিষ্কের মনোবিজ্ঞানের ভাষাতে 3টে জিনিস আছে। অ্যামিগডালা, এরা অ্যামিগডালার উপরে কাজ করে। তাই একটা কেঁচো যখন পর্যন্ত যায়, সেই কেঁচোকে হাত দিলে পরে সেই কেঁচোটি দূর থেকে সরে যায়। অর্থাৎ তারা ইনস্টিংশনে কাজ করে।
আহার নিদ্রা মৈথু। কিন্তু আমাদের মধ্যে সচেতন জ্ঞান আসে, আমরা অভ্যাসের দ্বারা এগুলিকে পরিচালিত করতে পারি। বিজ্ঞানী প্যাভলভ দেখিয়েছিল, প্রতিবর্ত ক্রিয়াটা আমরা দেখেছি। বাহ্যিক উত্তেজনার প্রভাবে প্রাণীদেহে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। অর্থাৎ কোনো কিছু দেখলে পরে আমাদের মুখে লাল পড়ে, আবার আমরা সাইকেল চালাবার সময় প্যাডেলে আমাদের পা চলে যায়। এইভাবে অভ্যাসগত এবং জন্মগত প্রতিবর্ত ক্রিয়া প্রমাণ করা হয়। প্যাভলভ এটাকে প্রমাণ করাবার চেষ্টা করেছিল একটা কুকুরকে অভ্যাসগতভাবেও তাকে জন্মগত যে প্রতিবর্ত ক্রিয়া মানুষের ক্ষেত্রে হয় সেটা পশুর ক্ষেত্রে হয় প্রমাণ করেছিল। 10 দিন ধরে 15 দিন ধরে একটা মাংসকে কুকুরের সামনে ধরে, তারপরে যখন মাংসটি কুকুরকে দেওয়া না হয় 10-15 দিন পরে, তখন সেই কুকুরটির মুখ থেকে লালা নিঃসৃত হয়। অর্থাৎ কাউরির অভ্যাসগত, কাউরির জন্মগতর সঙ্গে তুলনিত হয়। এই বিষয়গুলো কোথায় আসে? এই বিষয়গুলি জীব যখন ধীরে ধীরে আস্তে আস্তে প্রকাশমান রাইনো ভাইরাস থেকে ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে ধীরে ধীরে ওই ব্যক্তির পথ ধরে কৃমি, কৃমি থেকে প্রাণী, ব্যাকটেরিয়া থেকে উদ্ভিদ, এবং ধীরে ধীরে যে জীবের বিকাশ ঘটেছে সেই বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের এই বিষয়গুলি, ইন্দ্রিয় সত্তাগুলি আরো জাগ্রত হয়েছে এবং মানুষই প্রকাশ করতে পারে এই সমস্ত বিষয়গুলিকে। তাই আমাদের এই বিষয়গুলিকে একটু ধারণা করা উচিত এবং যে অবভাষিত রূপগুলিকে আমরা দেখছি এবং যে পরম সত্তা যাকে আমরা উপলব্ধি ছাড়া বুঝতে পারি না, সেই দুটোর মধ্যে পার্থক্য গড়ে না তোলা, এবং এই পার্থক্য গড়ে তোলার কারণে আমাদের ভুলভাল যুক্তি হয়, আমাদের যুক্তিগুলিকে আমরা ভুল রূপে ধরতে থাকি। আমরা একটা আকার বা ফর্ম ক্রিয়েট করার চেষ্টা করি এবং সেভাবে ভাবি যে আমরা যেটা করছি সেটাই ঠিক, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে পরম সত্তা যাকে কেবলমাত্র উপলব্ধি করা যায় পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে, সেই পেঁয়াজের খোসা ছেড়ে যাওয়ার পরে আর কোনো বস্তু বলে কিছু জিনিস থাকে না। এই বিষয়গুলিকে আমাদেরকে উপলব্ধি করতে হয়। জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতাবাদ বলে বাইরে থেকে যে জিনিসগুলি আসে তার দ্বারাই আমরা জানতে পারি, কিন্তু আমরা দেখেছি একটি শিশু যে একদিন জন্ম হলো সেও তার মুখ লাগছে, অর্থাৎ আগে থেকেই তার মধ্যে ওই অবচেতনের জ্ঞানটি সচেতনের জ্ঞানে পরিণত হয়ে আছে, অর্থাৎ বুদ্ধিবাদে ঢুকে আছে। এইভাবে বিভিন্ন ধরনের পরিস্থিতিগুলিকে আমরা বিচার করি। যাই হোক, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।